সো লাস্ট দিন কি তোমাদের কম্বাইন্ড শুটিং শুরু করা হয়েছিল, তাই না? জি স্যার, আমাদের এসএফটি পিএমটি পর্যন্ত চলে গেছিলাম। ওকে, ঠিক আছে। তাহলে স্যার অ্যাটেন্ডেন্স লিংকটা দিবেন না স্যার? আচ্ছা, অ্যাটেন্ডেন্স লিংক আজকে দিতে ভুলে গেছি। জাস্ট ওকে, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও যারা এখন আছে। ওকে, সো লাস্ট দিন আমরা যেটা দেখতে নিচ্ছিলাম যে আমরা একটা কম্বাইন্ড ফুটিং ডিজাইন করতে চাচ্ছি, যেটা প্রপার্টি লাইনের কারণে আমাদের একটা রেস্ট্রিকশন ছিল। তো আমরা যেটা করছিলাম যে আমাদের ফুটিং এর যে ডাইমেনশনটা আছে সেটা ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা দেখছিলাম। যে প্রথমে আমাদের একটা কম্বাইন্ড ফুটিং এর টোটাল এরিয়া বের করতে হয়, টোটাল লোড কনসিডার করে, কলাম 1 এবং কলাম 2 তে যে লোড আসে সেটা। তো তারপরে হলো যে লোডের সেন্টারটা কোথায় কাজ করে সেটার উপরে ডিপেন্ড করে আমাদেরকে, যেহেতু সিমেট্রিক সবসময় করতে হয় কলামের যে ফুটিংটা আছে সেটার উপর নির্ভর করে আমরা একদিকের লেন্থ কত সেটা বের করছিলাম। এবং একদিকের লেন্থ আমরা বের করছি, আর ছিল টোটাল কত এরিয়া লাগে বের করছি। তো এই দুইটা ইনফরমেশন থেকে আমরা তার উইডথের দিকে কত হবে সেটাও ক্যালকুলেট করছিলাম। এবং এটা আলটিমেটলি ক্যালকুলেট করার পরে যে ডিজাইন প্রেশার সেটাও বের করা শেষ হয়েছিল। সো ডিজাইন প্রেশার পর্যন্ত আমাদের করা হয়ে গেছিল। তারপরে আমরা নেক্সট যেই জায়গাতে ছিলাম সেটা হলো যে এই ডিজাইন প্রেশার ধরে আমরা কিভাবে শেয়ার বা মোমেন্টের জন্য চেক দিব। তো এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি ড্র করা দেখানো হয়েছে তোমাদের কিভাবে করছিলাম? স্যার ফার্স্ট কলামটা দেখাইছিলেন। ঠিক আছে, আচ্ছা। তো আমি জাস্ট আবার আজকে নতুন ভাবে এখানে শুরু করি। তো ফার্স্টে আমাদের এটা দেখতে হবে যে আমাদের দুইটা কলাম আছে, এই দুইটা কলামে কি পরিমাণ লোড কাজ করতেছে সেটা দেখতে হবে, আলটিমেট লোড। সো আমরা 1.2 এবং 1.6 হচ্ছিল আমাদের ফ্যাক্টর যেগুলো থাকে লোড ফ্যাক্টর সেটা। আমাদের ডেড লোড ছিল 120 কিপ এবং 100 কিপ হচ্ছিল লাইভ লোড। তাহলে টোটাল 304 কিপ হচ্ছিল এখানে টোটাল কাজ করতেছে। আচ্ছা, আর এই সেকেন্ড কলামে হলো আমরা যদি মাল্টিপ্লাই করি 1.2 এবং 1.6 দিয়ে, তাহলে হবে যে 480 কিপ লোড কাজ করতেছে। আর নিচে আমাদের এর আগে আসছিল যেটা, যে টোটাল আমি যদি আমার ফুটিংটা চিন্তা করি, এই ফুটিং এর নিচে যে কিউ ছিল সেটা ছিল 5.85 কেএসএফ। তো আমরা আগে এটা ডিসকাস করে আসছি, যেটাকে একটা লং বিমের মতো আমরা আসলে ডিজাইন করব। তো লং বিমের মতো ডিজাইন করতে গেলে আমাদের যেটা লাগে, পার ইউনিট ফিটে কতটুকু লোড আসে সেটা বের করতে হবে। তো আমাদের এইদিকে দৈর্ঘ্যটা ছিল 16.25 এক ডিরেকশনে, আর এদিকে ছিল 8.25। তাহলে আমাদের যে লোডটা আছে এটা পুরো এরিয়ার উপর ডিস্ট্রিবিউটেড। আমরা যদি এই লেন্থ ওয়াইজ ডিস্ট্রিবিউট করতে চাই তাহলে কি করতে হবে, তার যে পারপেন্ডিকুলার ডিরেকশনের উইডথ আছে সেটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমি এই ডিরেকশনে কতটুকু আসে, যে প্রতি ইউনিট লেন্থে কতটুকু আসে লোড সেটা পেয়ে যাব। তো সেই কাজটা এখানে করা হয়েছিল যে 5.85 ইন্টু 8.25, এটা মাল্টিপ্লাই করলে আমাদের আসতেছে 48.26 কিপ পার ফিট। এটা পার ইউনিট লেন্থে কাজ করতেছে এই ডিরেকশনে। আচ্ছা, আর এটার সাথে আমাদের এখন যেটা লাগবে যে ডাইমেনশন গুলো একটু লাগবে। সো ডাইমেনশন গুলো আমি আরেকবার একটু তোমাদের জন্য ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা হলো আমাদের সেন্টার থেকে সেন্টার পর্যন্ত যেটা 12 ফিট। আর এই কলাম সাইজ যেটা, কলাম সাইজটা ছিল 18 ইঞ্চির মতো। এই কলামটা 18 ইঞ্চি আর এই কলামটা 20 ইঞ্চি। তাহলে আমরা যদি এই 12 ফিট ডিস্টেন্স জানি, আমরা এই এইচ থেকে এই এইচ পর্যন্ত ডিস্টেন্স কত সেটা বের করতে পারবো।
সো এই এজ থেকে এজ ডিস্টেন্সটা হচ্ছিল 10 ফিট 5 ইঞ্চ। সো 12 ফিট মাইনাস হচ্ছিল এখান থেকে 9 ইঞ্চ আসবে, আর এদিক থেকে হচ্ছিল হাফ, সো 10 ইঞ্চ আসবে। সো এটা যদি ক্যালকুলেট করো আলটিমেটলি আসবে হচ্ছিল 10 ফিট 5 ইঞ্চ। আর 18 ইঞ্চি যেটা, সেটাকে আমার এখানে লেখা আছে 1.5 ফিট, আর এটা হচ্ছিল 1.6 ফিট, দ্যাটস মিন 20 ইঞ্চি। আর বাকি যে ডিস্টেন্সটা আছে আমরা এদিকে টোটাল জানি যে আমাদের হচ্ছিল 16.25 ফিট। তো এটা থেকে যদি এই 1.5 ফিট তারপরে 10.4 দিই এবং 1.6 বাদ দিই, তাহলে আলটিমেটলি এই ডিস্টেন্সটা হয়ে যাবে 2.73। তো এটা হলো আমাদের টোটাল ডিস্টেন্স গুলো কত কত, ব্রেকডাউনটা এবং লোডটা কত সেটা। এখন আমাদের যেটা করতে হবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম করতে হবে। তো আমরা যেটা চিন্তা করছিলাম যে আমরা এরকম একটা সিম্পলি সাপোর্টেড ক্যান্টিলিভার পোর্শন একদিকে আছে আর একদিকে হচ্ছে সিম্পলি সাপোর্টেড। তো এখানে রিঅ্যাকশন ফোর্সটা হচ্ছিল 304 কি, এখানে রিঅ্যাকশন ফোর্সটা হচ্ছে 480 কি, আর এদিক থেকে যে লোড অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছিল 48.26। এটা হচ্ছে আমাদের ফাইনাল লোডিং কন্ডিশন কি আছে। তাহলে এখানে যেহেতু রিঅ্যাকশন ফোর্স আছে হচ্ছিল 304 কি, সো এই জায়গাটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, এখানে হবে কত 304 কি মাইনাস, এটা তো রিঅ্যাকশন ফোর্স, আর এদিকে ফোর্স আসতেছে আমাদের কত 48.26 মাল্টিপ্লাইড হচ্ছিল এখানে পার ইউনিট উইথ লেন্থে হচ্ছিল কাজ করতেছে 1.5 ফিট জুড়ে, তো 1.5। তো এটাকে যদি মাল্টিপ্লাই করো তাহলে আলটিমেটলি এটা আসবে। তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেট করো, দেখো কত আসে। এখানে রাউন্ডিং গুলো কিভাবে করবো? রাউন্ডিং এর জন্য অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে কিছু কিছু ভ্যালুতে। রাউন্ডিং এটা তোমার নিজের উপর ডিপেন্ড করে, এটা আসলে এক্স্যাক্টলি আমি বলে দিতে পারবো না যে কিভাবে করবা। এটা রাউন্ডিং মোটামুটি তুমি যদি 2 ঘর রাখতে চাও 2 ঘর, বা যদি মনে করো যে না 2 ঘর রাখবা না একটু 1 ঘর রাখবা, সেটাও সম্ভব। ঠিক আছে, সেটা আসতেছে হচ্ছিল 231.61, 231.6 ধরছি এখানে, তো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এই পয়েন্টটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে এরপরে কি হবে এটার সাথে, এই যে এখান থেকে শুরু করে এই এইচ পর্যন্ত যে লোডটুকু আছে, এখন সেই লোডটুকুকে আমরা মাইনাস করতে হবে। সো এখানে আসতেছে 231.6, তাহলে এটাকে যদি আমরা চিন্তা করি, এটা করতে হবে 231.6 মাইনাস কত হবে বলো তো, তোমরা একটু বলো। স্যার 10.42 ইনটু 48.26। সো এটা যদি করো তাহলে 271 এটা মাইনাস আসবে। আচ্ছা, তারপরে আবার কি হবে বলো তো, 131টা কিভাবে আসবে? স্যার তাহলে মাইনাস 271.1, এটা হচ্ছিল তার এই ভ্যালুটা, তারপরে কি আসবে বলো? মাইনাস 1.5 ইনটু 48.26, 1.6। সরি হ্যাঁ। 1.6। এটা কি ডিরেক্ট মাইনাস? ক্লিক করলে 48.27 আরেকবার একটু বলো কি হলো। আর বলতেছি 48.26 ইনটু হলো 2.73 ডিরেক্ট ক্লিক করে লিখতে স্যার আসবে বুঝি নাই কথাটা, ডিরেকশনটা মানে 48.26 ইনটু স্যার 2.73 মানে 131.7 না, 2.73 তে আমি এখনো যাই নাই, আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে যাচ্ছি। আমিও স্যার ওই ভ্যালুটার কথা বলতেছি আর কি, হুম। মানে 100 এটা আসছে 131.7 আসছে। স্যার ডান দিক থেকে আর কি আমি বলছিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান দিক থেকে তুমি আসতে পারো, ইটস ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা যেটা করবো আমরা সেটা হলো যে মাইনাস 271.1 প্লাস হবে কত, এখানে ফোর্স কত আসতেছে 480, তো 480 মাইনাস হচ্ছে হলো আমাদের এখানে আবার ডিস্ট্রিবিউটেড লোড আছে হচ্ছিল 48.26 ইন্টু হচ্ছিল 1.6, এটা করলে আসার কথা 131.7। আচ্ছা, তো তুমি যেটা বললা যে আমরা যদি এই দিক থেকে আসি, এদিক থেকে আসলে কিন্তু 2.73 ইন্টু যদি আমি এখান থেকে আসি যে
কত 8.26, তাহলেও কিন্তু 131 আসে, তাই তো? সো Yes, sir. জেনারেলি যেটা করবা, তোমার লেফট সাইড অথবা রাইট সাইড থেকে শুরু করবে। কারণটা এরকম যে তুমি যদি মাঝখানে কোনো ভুল করে আসো, এখানে কত আসার কথা থিওরিটিক্যালি? 0. অ্যাপ্রক্সিমেটলি 0। সো তুমি দেখা গেল যে ভুলে এখানে সে 140 আসলো, ঠিক আছে, ভুলে এখানে কোনো একটা ক্যালকুলেশনের ভুলে। তো ভুলটা তুমি আসলে বুঝতে পারবে না যে তোমার ভুলটা হয়েছে, যে এখান থেকে লেফট সাইড থেকে আসতেছিল, হঠাৎ করে কনভার্ট করে রাইট সাইড থেকে। এটা ইজি, এটা আমিও জানি। তো ওইভাবে না করে যে কোনো একদিক থেকে আসো, আইদার লেফট সাইড থেকে আসো অথবা রাইট সাইড থেকে আসো। কথাটা কি বুঝতে পারছি? Yes, sir. তোমার জন্য কাজটা হয়তো বা সহজ হবে তুমি যদি ডান দিক থেকে এই অংশটা করো। তো তুমি লেফট সাইড থেকে যেহেতু আসতেছে, একদিক থেকে করাটাই বেটার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করা শেষ। আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে পরে যাবো। এখন দেখি যে এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম দিয়ে আমরা কি করবো আসলে। আচ্ছা, শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য আমাদেরকে বেসিক্যালি যেটা করতে হবে, যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বের করতে হবে যে কোথায় শেয়ার ফোর্সের ভ্যালু 0, কারণ এখানে আবার কি হবে, মোমেন্টের ভ্যালু ম্যাক্সিমাম হওয়ার কথা। সেই পয়েন্টটাকে বের করে নিতে হবে। তো আমরা এখানে এটাকে ফার্স্টে এক্স ধরে নিলাম, যেটা হচ্ছে আমাদের এক্স ডিস্টেন্স দূরে আছে। তাহলে আমরা কি এখানে সিমিলার ট্রায়াঙ্গেল চিন্তা করতে পারি না? এই দুটো ট্রায়াঙ্গেলকে জি স্যার। যে 231 ডিভাইডেড হচ্ছিল এক্স, আর এখানে হচ্ছিল 271 ডিভাইডেড হচ্ছে হলো আমাদের 10.42 মাইনাস হচ্ছিল এক্স। তাহলে এটা যদি সিমিলার ট্রায়াঙ্গেলটাকে সলভ করো, তাহলে এখান থেকে এক্সটা বের হয়ে আসবে হচ্ছে হলো আমাদের 4.80 ফিট। এখন আমাদের যেটা করতে হবে, যে পাঞ্চিং শেয়ার চেক দিতে হবে এবং আমাদের বিম শেয়ার চেক দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি আসলে কোনটার জন্য চেক দিব, আমার তো কলাম দুইটা, এতদিন তো কলাম কয়টা ছিল, একটা ছিল। তো আমার কোনো সমস্যা নেই, যে কোনো একটা করলেই হলো। তো এই ক্ষেত্রে তুমি দুইটাই যদি চেক দিতে চাও কোনো সমস্যা নেই, কিন্তু আমরা দুইটা সময় চেক দিতে গেলে সময় বেশি লাগবে। তো আমাদের এখানে আমরা যেটা দেখতেছি যে ইন্টেরিয়র কলামের লোড বেশি, তাই না, এক্সটেরিয়র কলাম থেকে? জি স্যার। সো আমরা ইন্টেরিয়র কলামটার জন্যই চেক দিতে চাচ্ছি। এখন চেক দিতে হলে ফার্স্টে আমাকে ডিফাইন করতে হবে যে ক্রিটিক্যাল সেকশন গুলা কোথায়। তো এই যে এটা যেহেতু কলাম, কলামের আমরা জানি যে আমি যদি কলামটাকে এখানে ড্র করি, আমার দুইটা কলাম দুই জায়গায় আছে। আমার পাঞ্চিং শেয়ারের যে সেকশনটা সামহাও এইখানে হবে। তো এটাকে আমি এখানে এলিভেশনে ড্র করার চেষ্টা করছি, যে এটা আমার পাঞ্চিং এর যে ক্রিটিক্যাল প্লেনটা আছে সেটা, এটা এবং এটা মিলে এটা হচ্ছে পাঞ্চিং এর প্লেনটা। আর এই যে আরেকটা আছে, এটা হচ্ছে বিম শেয়ারের প্লেন। বিম শেয়ারের জন্য আমরা এদিকেও চেক দিতে পারি, ঠিক আছে, এইদিকেও চেক দিতে পারি। তো এটা আমরা দেখবো যে কোথায় আসলে চেক দিব। সো পাঞ্চিং শেয়ারের ক্রিটিক্যাল সেকশন গুলার লোকেশন কি বোঝা গেছে যে কোথায় হতে পারে? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এখন আমাকে বলো যে পাঞ্চিং শেয়ারের জন্য তো চেকে কোনো সমস্যা নেই, পাঞ্চিং শেয়ারের জন্য তো ক্রিটিক্যাল সেকশন একটাই, কি হলো অবশ্য। আচ্ছা, সো পাঞ্চিং শেয়ারের জন্য তো ক্রিটিক্যাল জোন একটাই, তো এটাকে চেক দিতেই হবে। এখন বিম শেয়ার কি এটা এবং এটা দুইটাই চেক দিবা কিনা একটু দেখো তো, দেখে বোঝা যায় কিনা, নিজেদের মধ্যে কোনো জাজমেন্ট শো করে কিনা। একটু শেয়ার ফোর্সটার ডায়াগ্রামটার দিকে তাকাও, তারপরে দেখো কিছু বোঝা যায় কিনা। শেয়ার ফোর্স কোন দিকে বেশি, জি এদিকে স্যার, বেশি, বাম দিকে দেখতে। বাম দিকে অ্যাপ্রক্সিমেটলি বেশি। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা শুধুমাত্র একদিকে শেয়ারটা চেক দিলেই, এই ক্রিটিক্যাল সেকশনটাকে চেক দিলে এটা চেক দেওয়ার প্রয়োজন নেই। সেটা টাইম সেভ করা আর কি, এবং টাইম সেভ করতে পারতেছে কিনা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি দেখবো এখন যে কিভাবে ওয়ান ওয়ে শেয়ারের জন্য ফার্স্টে চেক দিব। তো ওয়ান ওয়ে শেয়ারের জন্য আমরা জানি যে আমাদের যে কলাম ফেস আছে, কলাম ফেস থেকে ডি ডিস্টেন্স যেটা আছে সেটাতে হচ্ছে না আমাদেরকে শেয়ার চেক দিতে হয়। এখন কোশ্চেনে আসতে পারে যে ডি ইকুয়াল টু কত। স্যার আমরা ডি নিলাম কিসের জন্য? বিম শেয়ার প্লেন। বিম শেয়ারে আমরা জেনারেলি ফুটিং এ যখন পড়ে আসছি তখন মনে আছে যে আমরা ডি ডিস্টেন্সে জেনারেলি নেই ক্রিটিক্যাল সেকশনটা। জি স্যার। একদম ফুটিং এর শুরু থেকে আমাদের এসিআই কোড যেটা সাজেস্ট করে যে ডি ডিস্টেন্সে হচ্ছে না ক্রিটিক্যাল শেয়ারের জোনটা হবে, সেই কারণে আমরা ডিটা দিচ্ছি। আচ্ছা, তো ডি এর ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি ছিল মনে আছে সবার?
ডি ইকুয়াল টু আমরা কি অ্যাসিউম করি জেনারেলি? স্যার 2 রুট ওভার এরিয়া রুট ওভার এরিয়া। তো এটা বেসিক্যালি আমি গতদিন তোমাদেরকে বলি নাই, তো আমি এখানে অ্যাসিউম করে নিছি ওইরকমই যে ডি ইকুয়াল টু হচ্ছিল 23 এর মতো। এটা যদি 2 রুট ওভার এরিয়া করো মোটামুটি কাছাকাছি আসবে। এখন তুমি যদি মনে করো যে না আমি এখন ডি ইকুয়াল টু 23 এমনি অ্যাসিউম করবো, সেটাও কোনো সমস্যা নেই, বা 25 অ্যাসিউম করবো তাও সমস্যা নেই। তো আমরা ওই ফর্মুলা দিয়ে আমাদের ডিটা অ্যাসিউম করে দিলাম যে আমাদের ডি হচ্ছে হলো 23 ইঞ্চ। আচ্ছা, তাহলে এই যে ডি ডিস্টেন্স দূরে, এখানে শেয়ার ফোর্স কত হবে, যেহেতু আমরা ডায়াগ্রাম অলরেডি ড্র করছি, সেই ভ্যালুটাই হবে হচ্ছে আমাদের ডিজাইন শেয়ার। তো এটা বের করতে হবে। তাহলে এটা কিভাবে বের করবো? 271 জাস্ট লিনিয়ার ইন্টারপোলেশন করা। তো 271 মাইনাস হচ্ছে হলো 48.26, এটা হচ্ছে এই লোডটা। এটা মাইনাস যদি করি কত, 23 ফিট, সরি 23 ইঞ্চি দূরে, তাহলে লিনিয়ারলি কমে যাবে এটা। তো সেই হিসাবে আমাদের ক্যালকুলেট করলে আসবে 178। তো এটাই হচ্ছিল আমাদের এই পয়েন্টে 178.5 কিপ, এটাই হচ্ছিল আমাদের লোড। আচ্ছা, তো এটা গেল। এখন আমাদের হচ্ছিল ক্যাপাসিটি, এটা হচ্ছিল ডিমান্ড। আর ক্যাপাসিটি মনে আছে কিভাবে বের করে? 25 রুট ওভার এক্স ইন্টু বিডি। তো 25 তো বুঝলাম, 2 ইন্টু 0.75 রুট ওভার এফসি প্রাইম হচ্ছিল 3000। এখন বিডির ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করো, বি হচ্ছে হলো আমাদের এইদিকে ডিরেকশন কত, তার 8 ফিট 25 ফিট। সো এদিকে টোটাল হচ্ছিল 8 ফিট 8.25 ফিট ইন্টু হচ্ছিল 12, এটাতে ইঞ্চিতে কনভার্ট করার জন্য। আর এদিকে হচ্ছিল 23 ইঞ্চি হলো আমাদের ডি, এটা হচ্ছিল ডি। তো এটাকে ক্যালকুলেট করলে আমাদের আসতেছে মোটামুটি 187 কিপ। আমাদের লোড আসে হচ্ছিল 178 কিপের মতো, আর 187 হচ্ছিল তার ক্যাপাসিটি। যেহেতু ক্যাপাসিটি বেশি ডিমান্ডের থেকে, তার মানে আমাদের যে ডেপথ আমরা প্রোভাইড করতেছি সেটা এডিকুয়েট। আচ্ছা, এখন হচ্ছে হলো পাঞ্চিং শেয়ারের জন্য চেক দেওয়া। তো পাঞ্চিং শেয়ারের চেকটা একটু দেখো তো তোমরা বুঝো কিনা। এখানে পাঞ্চিং শেয়ারের চেক আমরা আগে কিভাবে দিতাম মনে আছে? ডিমান্ডটা কিভাবে বের করতাম? মনে আছে? লোড থেকে হচ্ছে ক্রিটিক্যাল সেকশনের লোডটা। সো আমরা আগে যেটা করতাম যে এই লোডেড এরিয়া ধরতাম হচ্ছিল ক্রিটিক্যাল সেকশনের বাইরেরটা, তাই না? ইউ ইউ ইন্টু হচ্ছিল বাইরের যে এরিয়াটা ছিল সেটাকে। তো এই ক্ষেত্রে তো আসলে এরিয়াটা অনেক বড়, আমরা ওইভাবে না যে আমরা আরেকটা কাজ করতে পারি যে এইখানে ক্রিটিক্যাল সেকশনের এই জায়গাটাও নিতে পারি, এই জায়গাটা প্লাস হচ্ছিল এই জায়গাটা, এখানে কতটুকু লোড আসতেছে এখানে কতটুকু লোড আসতেছে, দুইটা ব্যালেন্স করা, মানে একটা থেকে আরেকটা যদি মাইনাস করি তাহলে যেই লোডটা আসবে সেটাই আসলে এই বাইরের যে লোড সেটা সমান হওয়ার কথা থিওরিটিক্যালি, কারণ প্রতিটা জায়গায় হচ্ছিল আমাদের ইকুইলিব্রিয়ামে থাকবে। আমরা লোডটাকে কিভাবে ক্যালকুলেট করতেছি? ফার্স্ট হচ্ছিল 480 কিপ মাইনাস এই ক্রিটিক্যাল সেকশনের মধ্যে যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছিল আমাদের 43। এখন 43 কিভাবে আসবে দেখো তো, এখান থেকে ক্যালকুলেট করা যায় কিনা। 43টা কিভাবে আসে ক্যালকুলেট করা যায় কিনা দেখো। সো এই অংশটুকু কত? 20 ইঞ্চি। আর এখান থেকে এখানে ডি বাই টু কত হবে? 11.5 ইঞ্চি, তাই তো? তাহলে আমরা যদি এখন এটার বি নট এই চিন্তা করতে যাই তাহলে কত হবে? এই টোটাল লেন্থটা আগে চিন্তা করো। সো 20 ইঞ্চি প্লাস হচ্ছিল 2 ইন্টু 11.5 ইঞ্চি, আলটিমেটলি হচ্ছিল 43 ইঞ্চ। তাহলে এরকম তো একটা স্কোয়ার আমরা চিন্তা করতেছি যে সব দিকে d/2 ডিস্টেন্সে। সো এই যে এখানের এরিয়াটা সেটা আমরা নিচ্ছি যে 43 হচ্ছিল স্কোয়ার, সো 43/2 তার স্কোয়ার, এই পুরো এরিয়াটা দিলাম। আর তার উপরে লোড কাজ করতেছে হচ্ছিল আমাদের এরকম 5.85, এটা হচ্ছিল
KSF এর যে লোডটা সেটা। সো 5 KSF লোড কাজ করতেছে, ঠিক আছে। তো এটা যদি করি আমাদের এখানে আসছে 404 কিপের মতো। আর যদি বি নট চিন্তা করি, এটা বি নটটা হচ্ছে না আমাদের পুরো যে ক্রস সেকশনটা নিলাম আমরা এখানে ক্রিটিক্যাল সেকশনটা, তার বি নট হচ্ছে হলো পেরিমিটার। তাহলে 43 হচ্ছে হলো একদিকে, তাহলে এটা একটু 4 হবে হচ্ছে হলো বি নট। তো আমাদের ক্ষেত্রে ফর্মুলা ছিল 4 × 5 × √FC B নট × D। তাহলে 4.75 √3000 B নট হচ্ছে আমাদের 4 × 43, এটা ছিল পুরো পেরিমিটার, ইন্টু ডি হচ্ছে 23, আর ডিভাইডেড 1000 বললাম ইউনিটের জন্য। তো এখানে আমাদের টোটাল ক্যাপাসিটি যেটা আসছে 650, যেটা 404 যেটা ডিমান্ড আছে সেটার থেকে বেশি। এটা হলো ডিমান্ড, এটা হচ্ছে ক্যাপাসিটি। তো ক্যাপাসিটি যেহেতু বেশি, তার মানে আমাদের যে ডেপথ প্রোভাইড করছি সেটাও কমছে। তো এখন দেখো তো ডেপথ কি আর কমানোর প্রয়োজন আছে আমাদের? কারণ এখানে 187, 180 ভেরি ক্লোজ। তো এই কারণে আমরা ওই অ্যাজাম্পশনটা সবসময় করি হচ্ছিল ডি ইকুয়াল টু √এরিয়া। তো কেউ যদি অ্যাসিউম এমনিও করতে যাও যে 25 ইঞ্চি আমি ধরবো, সেটাও কোনো সমস্যা নাই, বাট এটা দিয়ে অ্যাসিউম করলে তোমার হয়তোবা সেকেন্ড বার আর ট্রায়াল দিতে হবে না। আচ্ছা, এখন বলো এই যে শেয়ার চেক, এটা কি সবাই বুঝছো? জি স্যার। ওকে, স্যার আমরা তো মানে শেয়ারটা করার জন্য মানে ডেপথ না বাড়ায় যদি স্যার আমরা রেইনফোর্স দিতাম, তাহলে স্যার কি ধরনের সমস্যাটা হইতো? কি ধরনের সমস্যা হতো? জেনারেলি আমরা যে কাজটা করি ফুটিং এ এবং স্ল্যাবে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখো, ফুটিং এ এবং স্ল্যাবে যেহেতু ডেপথ একটু কম হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা যেটা শেয়ার রিইনফোর্সমেন্টটা দিতে চাই না, স্ল্যাবের ক্ষেত্রে বেশি। আর ফুটিং এর ক্ষেত্রে শেয়ার রিইনফোর্সমেন্টটা আসলে ওইভাবে অ্যাপ্লিকেবল না, দেওয়া হয় না। কারণ হচ্ছে হলো তুমি কনক্রিটের ডেপথ যদি বাড়ায় তোমার শেয়ারটাকে নিতে পারো, এটা ইফেক্টিভ ওয়েতে তুমি নিতে পারবা। যদি স্টিলের থেকে কি কনক্রিটের দাম বেশি হবে না কম হবে? কম হবে। কিছুটা কম হবে। সো তুমি যে এখানে কনক্রিট দিয়ে তার শেয়ারটাকে ট্যাকেল দিতে পারতেছো, সেই ক্ষেত্রে তোমার এডিশনাল স্টিলটা তাহলে আর ইউজ করতে হচ্ছে না। আর একটা জিনিস হচ্ছে হলো যদিও এটা ফুটিং, এটার ওয়েট বাড়ারও একটা ব্যাপার আছে, ঠিক আছে, কনক্রিটের থেকে স্টিলের ইউনিট ওয়েট অনেক বেশি। তো ওভারঅল ওয়েটও তোমার বাড়বে অনেক। তো সবকিছু চিন্তা করে ফুটিং এর ক্ষেত্রেও জেনারেলি শেয়ার রিইনফোর্সমেন্টটা অ্যাভয়েড করতে হয়। তারপরেও তুমি যদি ম্যাট ফাউন্ডেশনে চলে যাও, যেটাকে র্যাফট ফাউন্ডেশন বা ম্যাট ফাউন্ডেশন বলে, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে শেয়ার রিইনফোর্সমেন্ট দিতে হবে। বাট এরকম নর্মাল আমাদের সিঙ্গেল ফুটিং বা হচ্ছে কম্বাইন্ড ফুটিং আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, কনক্রিট দিয়ে ট্রাই করি যে তার শেয়ার যেটা আছে সেটা ট্যাকেল দেওয়ার জন্য, ঠিক আছে। জি স্যার। ওকে, সো এই ক্ষেত্রে আমি জিনিসটা আরেকবার একটু রিপিট করতেছি, সেটা হলো শেয়ার যে ডিমান্ডটা, এই ডিমান্ড ক্যালকুলেশনটা কিন্তু একটু ভিন্ন। আমাদের নর্মাল যে আইসোলেটেড ফুটিং আছে সেটা থেকে একটুখানি ভিন্ন। সেই জায়গাটা সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করবো যে আসলে কিভাবে করলাম। যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে হচ্ছে হলো আমরা একটা করলাম, আর একটা হচ্ছে হলো যে আমি বাইরের আউটার এরিয়া না নিয়ে ভিতরের যে ক্রিটিক্যাল সেকশনের এরিয়া আছে সেই এরিয়া দিয়ে বের করলাম। সো এই দুইটা জিনিস একটু মাথায় রাখবেন। আগেরটার মতো যদি করতে চাও তাও করতে পারো, আমাকে একটু দেখাই নিও যদি করতে চাও। আরো অনেক ওয়েতে তুমি করতে পারো। তুমি যদি মনে করো যে না আমি এইভাবে করবো না, এটা কি অন্য কোনোভাবে করা যায় বলো তো? তোমাদের মাথায় এখন কিছু আসে? আমি যদি সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে করি ভুল হবে? তো আমি রিপিটেডলি বলতেছি যে মুখস্থ করার দরকার নেই। আমি একটা প্রসিডিউর দেখাইছি, তার অর্থে এটা একদম সব তা না। কেউ যদি সিমিলার ডায়াগ্রাম দিয়েও করে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো তুমি 271 ডিভাইডেড হচ্ছে হলো কত, 5.6 ডিভাইডেড হচ্ছে হলো এটার ভ্যালু ধরো ওয়াই ধরলাম, আর এখানে হচ্ছে হলো 5.61 মাইনাস ডি, ডি হচ্ছে হলো 23 ইঞ্চি, 23/12। কেউ যদি এই ডিস্টেন্স দিয়েও আমাকে করে দাও, তুমি যদি ভিউ বের করতে পারো ইটস ওকে, কোনো সমস্যা নেই।
আবার একইভাবে তুমি যদি এখানে শেয়ার চিন্তা করে আউটার যে এরিয়া আছে এরিয়া পুরোটার ধরতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ওই ক্ষেত্রে যে তার কলাম আছে একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে, ওই কারণে আমি নিজে ওটা অ্যাভয়েড করছি, এটা দিয়ে আমি প্রেফার করতেছি। সেটা হচ্ছে আমার প্রেফারেন্স আর কি। তো তোমরা যদি অন্যভাবে করতে পারো ইটস ওকে। তাহলে আমাদের মোটামুটি শেয়ারের জন্য ডিজাইন এটা হয়ে গেল। এখন আমরা আসি যে এটা রিইনফোর্সমেন্ট কিভাবে ডিজাইন করব। তো রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে গেলে ফার্স্টে আমাকে এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কিরকম হবে, এই শেপটা কি সবাই ড্র করতে পারো এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে? জি স্যার। আচ্ছা, জি তাহলে স্যার। আমরা এখন যদি প্রতিটা পয়েন্টের তোমার শেয়ার ফোর্স কি বলে বেন্ডিং মোমেন্টটা ড্র করতে চাই, পারবো করতে? জি স্যার। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে না আমি এই পয়েন্টে চলে আসি। এখানে শেয়ার কত? শেয়ার 0। শেয়ার যেহেতু 0 হবে এই জায়গাটায় কি মোমেন্ট ম্যাক্সিমাম হওয়ার কথা না? এটা আমাদের সলিড মেকানিক্স এর নরমাল সেন্স থেকে জি আমরা স্যার। জানি। আচ্ছা, তাহলে আমি এই যে প্যানেল আছে এই প্যানেলে এবং এই প্যানেলে তার ডিফর্ম শেপ কেমন হবে সেটা আমাকে কেউ একটু বলতে পারবা? দেখো তো আমি যেটা আঁকি এটার সাথে তোমরা মানে এগ্রি করো কিনা। ঠিক জি আছে, স্যার, এমনই হওয়ার কথা। আচ্ছা, তাহলে এখন এই জায়গাতে আমার হচ্ছে মোমেন্ট আসবে ম্যাক্সিমাম এই স্প্যানের জন্য, আর এটার জন্য কোথায় আসবে? কলামের যে ফেস, কলামের ফেসে আসবে, তাই না? তো এই দুইটা জায়গার মোমেন্ট আমাকে মোটামুটি বের করতে হবে। তো ফার্স্টে আমি আসি যে এই মোমেন্টটা এবং এই মোমেন্টটা কত কিভাবে বের করব। তো ফার্স্টেই আমার হচ্ছে হলো দেখো যে এই জায়গার মোমেন্টটা যদি আমি বের করতে চাই, এই মোমেন্টটাকে আমি নাম দিলে এরকম, তাহলে আমরা জানি যে বেন্ডিং মোমেন্টের এরিয়া আন্ডার দ্য কার্ভ যা, সেটাই হচ্ছে হলো বেন্ডিং মোমেন্টের ভ্যালু হয়, তাই না? তাহলে এটা যদি এরিয়া বের করতে চাই, হাফ, যেটা একটা ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু 200, সরি আমি উল্টা দিক থেকে আসতেছি, আগে হচ্ছিল এটা বের করছি, সরি। তো এই দিক থেকে আসতেছি, তো এই জায়গার মোমেন্টটা আগে বের করা আছে এখানে। তো এটার ক্ষেত্রে আমাদের এই জায়গার যে এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা, সো হাফ ইন্টু হচ্ছিল 2.73, 2.73 ইন্টু এখানে হাইট হচ্ছিল 131, তাহলে 131, তাহলে 179.8 ফিট, এটা হচ্ছে হলো এরিয়া আন্ডার দ্য কার্ভ। তো এই এরিয়া আন্ডার দ্য কার্ভ যেটা হবে এখানে মোমেন্ট একই হবে। সো এটা হচ্ছে হলো আমাদের টোটাল মোমেন্ট আসবে। তো এখন আমরা যেহেতু এখানে জানি যে আমাদের এখানে টোটাল যে প্রস্থটা আছে সেটা হচ্ছে 8.25 ফিট, এবং আমরা রিইনফোর্সমেন্ট যখন দেই তোমরা আগেও দেখছো যে ফুটিং এর রিইনফোর্সমেন্ট গুলো আমরা পার ইউনিট উইডথে দিই। তো পার ইউনিট উইডথে আসলে কত সেটা যদি আমি বের করতে চাই, তাহলে 179 কি ফিট হচ্ছিল টোটাল যে ক্যান্টিলিভার পার্টটা আছে এখানে টোটাল মোমেন্ট, তাহলে আমি পার ইউনিট ফিটে যদি নিতে চাই ডিভাইডেড করবো হচ্ছিল 8.25 ফিট দিয়ে, তাহলে আসতেছে 21.8 কি ফিট পার ফিট। সো এটা হচ্ছিল এই জায়গাটার মোমেন্ট কত। সো এটা কি সবাই বুঝতে পারছো? তোমাদের কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, বলুন। ওকে, আচ্ছা, তো যখনই মোমেন্ট বের হয়ে গেল এরপরে আমাদের নেক্সট কাজ হচ্ছিল রিইনফোর্সমেন্ট ডিজাইন করা। সো এটাতে আমি আর খুব ডিটেইলস এখন যাব না। সো আমরা এএস টাকে একটা ট্রায়াল দিয়ে স্টিলটা বের করব যে এম ইউ ডিভাইডেড 0.9 FY টি মাইনাস এ বাই 2। সো এ হচ্ছিল ইনিশিয়াল ভ্যালু 1 ইঞ্চ ধরে আমি আগাইছি। সো এখানে এর ভ্যালু আসছে 0.42 ইঞ্চ, এবং এটাকে আরেকবার ট্রায়ালে নিয়ে গেলে আমাদের ওই 26 এর 21 এর মতোই আসবে। এখন একটা ইম্পর্টেন্ট আসপেক্ট হচ্ছে হলো যে এএস মিনিমাম কিভাবে আমরা কাউন্ট করব। আমরা এটাকে ধরে নিচ্ছিলাম কি একটা বিমের মতো, তাই না? একটা বিমের মতো। এই কারণে আমরা যখন রিইনফোর্সমেন্ট মিনিমামটা দেই তখন স্ল্যাব রিইনফোর্সমেন্ট না নিয়ে আমরা চিন্তা করি যে আমরা একটা বিমের যে মিনিমাম রিইনফোর্সমেন্ট লাগে 200 বিডি ডিভাইডেড হচ্ছিল FY, সেটা প্রোভাইড করার জন্য। সো আগের বারে সেটা ছিল হচ্ছিল 0.0018 বি ইন্টু টি ছিল, তাই তো? আর যেহেতু বিমের ক্ষেত্রে বিমের মতো আমরা অ্যানালাইসিস করতেছি, আমরা এখানে দিচ্ছি হলো 200 বিডি ডিভাইডেড হচ্ছিল FY।
তাহলে 200 ডিভাইডেড FY হচ্ছে হলো 60 KSI, আর B হচ্ছে হলো আমরা পার ইউনিট ফিটে নিচ্ছি, তার মানে 12 ইঞ্চি। এটা হচ্ছে হলো B ইকুয়াল টু 12 ইঞ্চি পার ইউনিট উইথে, আর D হচ্ছে হলো আমরা অ্যাসিউম করছিলাম যে আমাদের 23 ইঞ্চি। তো এখান থেকে আমরা দেখতেছি আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্ট লাগে হচ্ছে 0.92 ইঞ্চি স্কয়ার পার ফিট, আর আমাদের ফ্লেক্সারাল রিকোয়ারমেন্ট হচ্ছে 0.21, অনেক কম। সেই ক্ষেত্রে আমাদের এটাই আসলে কন্ট্রোল করবে। সো এটাই কন্ট্রোলিং। আমরা যদি নাম্বার 5 বার ইউজ করতে যাই তাহলে স্পেসিং আসতেছে অ্যারাউন্ড 4 ইঞ্চি। সো এটা হচ্ছে হলো এইখানে যে রিইনফোর্সমেন্টটা আছে সেটার জন্য। তো এই যে লাল রঙের যে রিইনফোর্সমেন্টটা দেওয়া আছে সেটা, তো এটা হচ্ছে না আমাদের বটম বার যেটা ডিজাইন করার দরকার ছিল এই মোমেন্টটাকে ট্যাকেল দেওয়ার জন্য, সেটা ডিজাইন হয়ে গেল। এখন নেক্সট আমাদের যেটা ডিজাইন করতে হবে সেটা হচ্ছে হলো এইখানের মোমেন্টের জন্য। এখন এইখানের মোমেন্টের জন্য রিইনফোর্সমেন্ট কোথায় দিব বলতে পারবা? টপে। পরে টপে, কারণ এটার টেনশন আসবে এই জায়গাটাতে। সো এটার রিইনফোর্সমেন্টটা বেসিক্যালি আমাদেরকে টপে দেওয়ার কথা। তো আমরা এখন নেক্সট ক্যালকুলেশনে তাহলে চলে যাই। সো টপ রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা এটাকে ফার্স্টে বের করতে হবে। তাহলে লেফট সাইডের নেগেটিভ রিইনফোর্সমেন্ট নেগেটিভ মোমেন্ট যদি আমি চিন্তা করি, তাহলে হাফ ইন্টু হচ্ছিল 4.8 প্লাস হচ্ছিল 1.5, কোন ডিসটেন্সটা আমরা নিব হচ্ছিল এইটা এরিয়া আন্ডার দ্য কার্ভ। তো এটা হচ্ছিল 4.8 আর এটা হচ্ছিল 1.5 ফিট। তো এটা হচ্ছিল টোটাল বেস ইন্টু হচ্ছিল 231, সেটা হচ্ছিল হাইট, আমাদের আসতেছে 729 কিউব ফিট। তো একইভাবে কথাটা যে এটা হচ্ছিল পুরো 8.5 ফিট যেটা আছে, সরি 8.25 ফিট, সেটার উপর ডিস্ট্রিবিউটর যে মোমেন্টটা, যদি পার ইউনিট উইথে চিন্তা করতে চাই তাহলে 8.25 দিয়ে ভাগ দিব, তাহলে আসতেছে 88.4 কিউব ফিট পার ফিট। আচ্ছা, তো এটার জন্য আমি যদি আমাদের স্টিলের পরিমাণ বের করি সেটা আসলে হলো 0.89 ইঞ্চি স্কয়ার পার ফিট, আর যদি মিনিমাম রিইনফোর্সমেন্ট দেই সেটা আগের মতোই আসার কথা 0.92। তো সেক্ষেত্রে বি ইকুয়াল টু হচ্ছিল 12 ইঞ্চি, যেহেতু পার ইউনিট ওয়েটের জন্য করতেছে, আর ডি হচ্ছিল 23 ইঞ্চি, এটা আমরা শেয়ার থেকে পাচ্ছি। তো এই ক্ষেত্রেও একই জিনিস আসলে গভর্ন করতেছে 0.92। সো আমরা যদি 5 নাম্বার বার দিতে চাই তাহলে 4 ইঞ্চি পর পর দিব। সো টপ বার হচ্ছিল আমার কত হবে, নাম্বার 5 at the rate of 4 inch center to center, এই রিইনফোর্সমেন্টটা দিব। এটাই হচ্ছে আমাদের লং ডিরেকশনের যে রিইনফোর্সমেন্ট সেটা। তো এই জায়গায় কি কারো কোনো কনফিউশন আছে? স্যার স্পেসিং এর ক্ষেত্রে তো ম্যাক্সিমাম বা মিনিমাম কোনো লিমিট নাই নাকি? ম্যাক্সিমাম বা মিনিমাম এটা আসলে আমি বারবার ওইভাবে দেখাইতে চাচ্ছিলাম না। সো ওই যে কিন্তু স্যার একটা ওই লিমিট নরমাল আছে টুয়াইস টি, ঠিক আছে, আমরা একটা করি হচ্ছিল টুয়াইস টি আর হচ্ছিল 8 ইঞ্চ স্ল্যাবের ক্ষেত্রে। সো জেনারেলি এইটাই আসলে ফুটিং এর ক্ষেত্রেও ইউজ করা হয়, কিন্তু আসলে এসিআই কোডে ওইভাবে সরাসরি বলা নাই যে ম্যাক্সিমাম তুমি কত দিবা, এটা স্ল্যাবের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে বলা আছে। বা বিএনবিসি তেও আমি দেখছি জিনিসটা ওইভাবে আসলে ফুটিং এর ক্ষেত্রে বলা নাই। তো তোমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করবা টুয়াইস টি অথবা 8 ইঞ্চ, মানে এই রেঞ্জের মধ্যে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? ওটা প্র্যাকটিক্যালি করলে যখন তো এটা 4 ইঞ্চ হয় সেন্টার টু সেন্টার, কিন্তু 4 8 ইঞ্চ এর সাথে এটা স্যার অনেক কম অর্ধেক, না, তুমি তো 8 ইঞ্চি তো ম্যাক্সিমাম আমার যেহেতু মানে এই রেঞ্জের মধ্যে বলো। মানে 2 ইনটু স্যার থিকনেস করলে এটা তো অনেক অথবা বেশি এটা আসে, করলে তো স্যার 48 ইঞ্চ আসে, সেটা তো আমি অ্যালাউ করতেই পারবো না। 8 ইঞ্চি তখন আমার গভর্ন করবে, তাই না? এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা। তো 8 ইঞ্চির চেয়ে বেশি তুমি দিবা না। টুটি তো এখানে আসলে স্ল্যাবেরটা তো থাকে হচ্ছে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি, তাই না? সেই ক্ষেত্রে টুটি টু স্ল্যাবের এটা ম্যাক্সিমাম লিমিটটা বললেন। হ্যাঁ ম্যাক্সিমাম। আর মিনিমামটা জানতে চাচ্ছ তুমি? জি স্যার। মিনিমাম ওইরকম নির্দিষ্ট এসি মানে গাইডলাইন গুলোতে তেমন কিছু নাই, ঠিক আছে, যে মিনিমাম জি কত স্যার। দিবা। মিনিমাম এটা আসলে আমি জিনিসটা হচ্ছে হলো কি, আরসিসি ডিজাইনটা অনেকটা তোমার নিজের জাজমেন্টের উপর ডিপেন্ড করে। এখন মিনিমাম যেটা, যেহেতু জিজ্ঞেস করলা, অ্যান্সার দেওয়া উচিত কারণ তোমার নিজের ওইটা জানা দরকার।
এই যে মিনিমাম যে ডিস্টেন্সটা, এটা কেন তুমি রাখতে চাচ্ছ? স্পেসিংটা আমাকে একটু বলতে পারবা, কেন রাখতে চাচ্ছ, মানে কোন লজিক থেকে, সেটা আমার একটু জানা দরকার। স্যার কংক্রিটটা যাতে স্পেসিং পেনিট্রেট করতে পারে ঠিকমতো। বুঝি নাই কথাটা, আবার একটু বলবা। স্যার ম্যাটেরিয়াল যাতে ঠিকমতো পেনিট্রেট ম্যাটেরিয়াল করে। যাতে ঠিক মতো, তার মানে আমি যখন কনক্রিট ঢালবো এটার মধ্যে, আমার যাতে এরকম না হয় যে আমি এখানে রিইনফোর্সমেন্ট দেওয়ার কারণে নিচে আমার কোনো এগ্রিগেটই আসে না, তাই তো, তাই না? সো জি এখন তুমি ভালো করে একটু দেখো তো, যে আমরা যখন কনক্রিট মিক্স ডিজাইন করছি, কনক্রিট মিক্স ডিজাইনে তোমার কি মনে আছে যে কত ধরছো তুমি এগ্রিগেট সাইজ? এটা কিন্তু ডিপেন্ড করে যে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজটা তুমি কনক্রিট মিক্স ডিজাইনে চুজ করতে পারো, তাই না? সো জেনারেলি 3/4 ইঞ্চ ডাউনগ্রেড দিই আমরা, মনে আছে এগুলো? তার মানে কেমন মনে নাই, আচ্ছা যাই হোক, মনে না থাকলে, সো 3/4 ইঞ্চ ডাউনগ্রেড এর অর্থ হচ্ছে হলো যে তুমি সর্বোচ্চ 0.75 ইঞ্চির ম্যাক্সিমাম এগ্রিগেট ইউজ করতে পারবে। তার মানে তোমার এই যে জায়গাটা, এটা মিনিমাম কত হতে হবে? 0.75। এটা হচ্ছে থিওরিটিক্যালি বলতেছি আমি। এখন 0.75 তো আসলে আমরা মিলাইতে পারি না কখনো। তার মানে তুমি যদি 1 ইঞ্চি রাখো এটাকে অ্যাপ্রক্সিমেটলি সে 1 ইঞ্চ, তাহলে তোমার মিক্স ডিজাইনের পয়েন্ট অফ ভিউ থেকে তোমার কংক্রিটের যে এগ্রিগেট গুলো আছে সেটা ভিতরে ঢুকতে পারবে। সো এটা তোমাকে কংক্রিট মিক্স ডিজাইনের উপর ডিপেন্ড করে এটা আসলে একটা মিনিমাম ভ্যালু তোমাকে সেট করে নিতে হবে নিজে থেকে। এবং এটা তুমি নিজেও বুঝতেছো যে আমি যদি এখানে 1 ইঞ্চি বলতেছি, 1 ইঞ্চি কিন্তু খুবই কম জায়গা, তাই না? সো আমরা এখানে 4 ইঞ্চি পাচ্ছি। সো তুমি এটা প্র্যাকটিক্যালি নিজে জাজমেন্ট করে দিয়ে দিতে হবে। সো এটা 1 ইঞ্চিও আসলে থিওরিটিক্যালি 1 ইঞ্চি আসতেছে, কিন্তু তোমাকে যদি বলা হয় যে একটা ফুটিং তুমি ডিজাইন করলা যার হচ্ছে রিইনফোর্সমেন্ট 1 ইঞ্চি পর পর, এটা কি তোমার কাছে ফিজিবল মনে হচ্ছে? না স্যার, শুধু রডই দেওয়া যাবে। শুধু রডই দেখা যাবে, তাই তো? তো এই যে মিনিমামের যে ক্রাইটেরিয়াটা তুমি জিজ্ঞেস করলা, মিনিমামের ক্রাইটেরিয়াটা আসলে এরকম গাইডলাইন তোমাকে কিছু বলবে না। এটা তোমার কনক্রিট মিক্স ডিজাইন থেকে বুঝে যে কনক্রিট মিক্স ডিজাইন অনুযায়ী আমাকে মিনিমাম কত দিব, সেটা প্লাস হচ্ছিল তোমার প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে দেন দিতে হবে। সেক্ষেত্রে তুমি হয়তো বা 4 ইঞ্চি বা 3 ইঞ্চি দিতে পারো, ঠিক আছে? এটা নির্দিষ্ট কোনো গাইডলাইন আসলে নাই। সো বিএনবিসিও চেক করলাম, ওখানে মানে ম্যাক্সিমামটা বলা আছে, মিনিমাম ওরকম ভাবে বলা নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের লঙ্গিটিউডিনাল ডিরেকশনের আমাদের হচ্ছে এইটা হয়ে গেল। নেক্সট আমাদের যেটা কাজ সেটা হলো শর্ট ডিরেকশনের জন্য রিইনফোর্সমেন্ট। সো শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্টে আমি একটু ব্যাক করি। এই জায়গায় শর্ট ডিরেকশনের এটা কি সবাই মনে আছে যে কিভাবে আমরা ডিজাইন করবো বলছিলাম যে? আমি জাস্ট একটু রিমাইন্ডার দিই, সেটা হচ্ছে হলো আমাদের কনসেপ্ট ছিল এরকম যে আমরা ফার্স্টে চিন্তা করবো যে কতটুকু এরিয়া জুড়ে আসলে লোডটাকে ট্রান্সফার করতে পারে একটা কলাম, কারণ এটা অনেক লম্বা একটা জিনিস, লোড ইফেক্টিভ ভাবে সব জায়গায় আসলে ডিস্ট্রিবিউট হয় না। সেই কারণে গাইডলাইন, আমাকে এসিআই গাইডলাইন যেটা বলে যে কলামের ডাইমেনশন থেকে বোথ সাইডে আমি যদি d/2 ডিস্টেন্স করে ধরি, তাহলে যেই টোটাল ডিস্টেন্সটা পাচ্ছি c+d, এই ডিস্টেন্সের মধ্যে আমাকে শর্ট ডিরেকশনের যে রিইনফোর্সমেন্ট গুলো আছে সেই রিইনফোর্সমেন্ট গুলো দিতে হবে। সেটা হলো বেসিক কনসেপ্ট ছিল আমরা যখন ডিজাইন করতে যাব। সো এই ডিজাইনের জন্য আমাকে এখন যেটা করতে হবে যে এই যে ট্রান্সভার্স বিমটা আছে, ট্রান্সভার্স বিমটা কতটুকু অংশ জুড়ে কাজ করতেছে এবং এই ট্রান্সভার্স বিমে কতটুকু মোমেন্ট আসতেছে, এটা ক্যালকুলেট করে দেওয়া হচ্ছে হলো রিইনফোর্সমেন্ট এরকম ডিজাইন করতে হবে। সেটা ছিল বেসিক কনসেপ্টটা। সো আমরা এটাই এখন দেখি, একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি কিভাবে করব। আচ্ছা, তো এখন আমাদের ক্ষেত্রে জিনিসটা আসলে ট্রান্সভার্স বিমটা কোথায় হবে সেটা ইম্পর্টেন্ট। সো প্রথমেই আমাদের যে এক্সটেরিয়র কলামটা আছে এটা ছিল 18 ইঞ্চি, তাহলে এবং ডি আমরা অ্যাসিউম করে নিয়েছিলাম এবং ভেরিফাই করছি যে 23 ইঞ্চি হচ্ছিল এডিকুয়েট। এই দুটো ইনফরমেশন আমাদের লাগবে। তাহলে যখন আমরা ট্রান্সভার্স বিম হচ্ছে হলো অ্যাসিউম করব, তখন আমাদেরকে বলছে যে কলামের সাইড থেকে d/2 ডিস্টেন্স পর্যন্ত যাইতে হবে প্রতি সাইডে। এখন এটা তো এদিকে নাই, লেফট সাইডে কিছু, তার মানে এটা 18 ইঞ্চি প্লাস হচ্ছে হলো এদিকে d/2।
তার মানে মোটামুটি 11.5 ইঞ্চির মতো। তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে হলো 29.5 ইঞ্চি, সরি ইঞ্চি দুইবার আসছে, তার মানে 2.45 ফিটের মতো। আর এটার যদি ট্রান্সভার্স বিমটা চিন্তা করতে চাই তাহলে এটারও বোথ সাইড থেকে আসবে হচ্ছে হলো d/2 করে, আর এটা নিচে হচ্ছে হলো 20 ইঞ্চি কলামটা। তাহলে 20 ইঞ্চি প্লাস হচ্ছে হলো 2 ইন্টু d/2, তার মানে আসতেছে 43 ইঞ্চির মতো, তার মানে 3.58 ফিট। তাহলে এটা হচ্ছে ট্রান্সভার্স ডিরেকশনের যে বিমটা আছে, বিমের ডাইমেনশন। সো এতটুকু আমাদের ক্যালকুলেট করা হয়ে গেল। সো এই ক্যালকুলেশনটা কি সবাই বুঝতে পারছো যে ট্রান্সভার্স বিমটা কিভাবে ধরবা? জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এটা গেল। এখন আমরা আসলে এখানে ক্যালকুলেশনটা একটু ডিটেইলস দেখি। যে ফার্স্টে আমরা ইন্টেরিয়র যে কলামটা আছে, ইন্টেরিয়র কলামটা দেখব যে ইন্টেরিয়র কলামের কিভাবে করে। তো এখানে অলরেডি আমি ডিসকাস করলাম যে কিভাবে হচ্ছিল আমাদের 3.5 ফিট আসে, যে কলামের উইডথ কত হবে প্লাস ডি হবে করে আসলো। এখন কিউ ইউ কত হবে এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এটা এখন কিন্তু আর পুরো ফুটিং আমরা একসাথে ধরতেছি না, আমরা ধরবো হচ্ছে হলো যে এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, কলামের পুরো লোড এই ডিস্টেন্সটা জুড়ে আসবে, এই ট্রান্সভার্স বিমের মধ্যে আসবে, আর কোনো জায়গায় ট্রান্সফার হবে না। সো এটা আমরা ধরে নিচ্ছি। তার মানে এইখানে আমাদের লোড কত ছিল মনে আছে? 480 কিপ। তাহলে এখানে যে 480 কিপ লোড আসতেছে, আমরা যদি আমাদের চিন্তা করি যে এই ডিরেকশনে কত করে নিব কিপ পার ফিটে, এটা কি বের করা যাবে? জি স্যার। সো এই ক্ষেত্রে আমি আবারও জিনিসটা রিপিট করতেছি, এই 480 কিপ লোড এই পুরোটাই আমি ধরে নেব যে ট্রান্সভার্স বিমে এই ডিরেকশনের মধ্যে প্রোভাইড করবে। সো এই 480 কিপ লোড ডিভাইডেড বাই, আমি যদি এদিকে 8.25 যেটা হচ্ছিল তার বেসিক্যালি উইথ, এদিকে 8.25 ফিট, এটা দিয়ে ভাগ দেই তাহলে আসতেছে হচ্ছে 58.18 কিপ পার ফিট। তার মানে এই ডিরেকশন জিনিসটা কাজ করতেছে এত কিপ পার ফিট। তো এটা যদি করি, এখন আমাকে মোমেন্ট বের করতে হবে। এখন মোমেন্ট কত? দাঁড়াও জাস্ট একটু মিনিট, একটু ওয়েট করো। একটু হোল্ড করো। ঠিক আছে, আচ্ছা আমি একটু একটা জায়গায় একটু ভুল বলছি, সেটা হলো যে লোডটা আসলে এই ডিরেকশনের হচ্ছে, তাই না? আমি যেহেতু 8.25 দিয়ে ভাগ দিচ্ছি, সো 480 পার ইউনিট লেন্থের 58.18 যেটা, সেটা হচ্ছিল এই ডিরেকশনের লোড। আচ্ছা, সো এই ডিরেকশনে যদি লোড হয়, আমরা এই টোটাল লোডের যেই অংশটা আছে ট্রান্সভার্স বিমটা যদি আমি সাইড থেকে দেখি তাহলে আমার জন্য মনে বুঝতে ইজি হবে। সাইড ভিউটা দেখলে আমার এরকম আসে, যে দেশে 8.25 ফিট, এখানে হচ্ছিল কিউ ইউ পরিমাণ লোড কাজ করতেছে। তো এই সাইড থেকে আমাকে এখন ডিস্টেন্সটা বের করতে হবে, এটা আসলে কত, যেহেতু তার নিচ থেকে লোডটা কাজ করতেছে। তো এইটার ডিস্টেন্সটা কিভাবে বের করবো বলো? আমাদের টোটাল হচ্ছে হলো 8.25 ফিট, আর এটা হচ্ছে হলো 20 ইঞ্চ আমাদের যে ইন্টেরিয়র কলামটা আছে। তাহলে 8.25 ফিট মাইনাস হচ্ছে হলো 20 ডিভাইডেড 12, তার মানে ফিটে যা আসে
তার মানে এটা পাচ্ছি আমি এই ডিস্টেন্স প্লাস হচ্ছে এই ডিস্টেন্স। সো ডিভাইডেড বাই যদি 2 করি তাহলে আমি পাচ্ছি হলো এক সাইডের ডিস্টেন্স, তো 3.29 ফিট। আর অন্যভাবে যদি কেউ করতে চাও কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে হলো 8.25 ফিট ডিভাইডেড 2 মাইনাস হচ্ছে হলো আমার এখানে 10 ইঞ্চি এক সাইডে, সো 10/12। যেভাবে করো না কেন রেজাল্ট একই আসবে। সো ডিস্টেন্সটা বের করলাম। তাহলে আমি এখন এখানে ডিস্টেন্স জানি, এখন আমি যেটা করতে পারি আমাদের মোমেন্টের ভ্যালুটা বের করবো। সো মোমেন্টের ভ্যালু হচ্ছে হলো 58.18 ইন্টু লেন্থ হচ্ছে হলো 3.29। সো 3.29 স্কোয়ার যেহেতু ক্যান্টিলিভার পোর্শন ডিভাইডেড হচ্ছে হলো 2, তাহলে 314.87 ফিট এটা হচ্ছে টোটাল মোমেন্ট আসবে। এবং এই টোটাল মোমেন্টটা কাজ করতেছে হচ্ছে হলো এই পুরো ট্রান্সভার্স বিম যেটা আছে, এই পুরো ট্রান্সভার্স বিমের উইডথ জুড়ে, যেই উইডথটা আমরা অলরেডি বের করে আসছি আমাদের 3.58 ফিট। তাহলে পার ইউনিট উইডথে যদি এখন নিতে চাই তাহলে হচ্ছে 3.58 দিয়ে ভাগ দিয়ে দিব। সো ভাগ দিয়ে আমাদের আসতে হচ্ছিল 87.95। সো স্যার এমইউটা আবার বলবেন? হ্যাঁ, কোনটা আবার একটু বলো। স্যার এমইউটা ওই যে ইয়াটা 58.1 এর থেকে একটু এমইউটা হলো, ধরো আমি এটাকে একটু মুছে নিই। আচ্ছা, তো আমি যদি এটাকে এই ডিরেকশন থেকে দেখি এলিভেশনে, এরকম দেখবো না। জি স্যার। তো এদিকে হচ্ছিল 8.25 ফিট, আর কিউ কাজ করতেছে না এখানে, জি স্যার। যেটা আমি বের করলাম। তো এটা আসলে ডিফর্ম করবে কিভাবে, এভাবে ডিফর্ম করবে না জি স্যার। শর্ট ডিরেকশনে। তো শর্ট ডিরেকশন হলে আমাদের কি করতে হবে, এটাকে ক্যান্টিলিভার পোর্শন করতে হবে। ক্যান্টিলিভার পোর্শন হচ্ছিল কিউ ইউ ইন্টু হচ্ছিল আমাদের 3.29 হচ্ছিল তার স্প্যান। সো কিউ ইউ ইন্টু হচ্ছিল এল স্কোয়ার বাই 2। সো আমি যেটা এটাকে বলতে চাই যে ডাব্লিউ এল স্কোয়ার বাই 2 ক্যান্টিলিভার পোর্শনের মোমেন্ট। তো এই যে মোমেন্টটা আছে, এই মোমেন্টটা কাজ করতেছে কতটুকু ডিস্টেন্সের উপরে, এই যে পুরো ট্রান্সভার্স বিমটা আছে, পুরো ট্রান্সভার্স বিমের যে উইডথ আছে 3.58 সেটা। সো আমি যেহেতু পার ইউনিট উইডথে সবসময় নিতেছি, সো আমি পার ইউনিট উইডথে নেওয়ার জন্য 3.58 দিয়ে ভাগ করলাম। এটা ভাগ করলে আসলো 87.95 ফিট পার ফিট। তো এরপরে আমাদের যেটা করতে হয় আগের মতোই কাজ, যে আমরা এরিয়া অফ স্টিল যেটা আছে সেটাকে বের করব 1 ইঞ্চি ইনিশিয়াল কম্প্রেশন জোন ধরে, আসতেছে হচ্ছে 0.88। আর মিনিমাম রিইনফোর্সমেন্ট আমরা আগের মতোই যেহেতু ট্রান্সভার্স বিম বলতেছি, তো বিমের যে মিনিমাম রিইনফোর্সমেন্ট আছে সেটা ইউজ করব 0.92। তো এক্ষেত্রেও আমাদের নাম্বার 5 ইউজ করলে যেটা হয় যে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো এই হচ্ছে হলো যে যদি আমাদেরকে ট্রান্সভার্স বিমে এখানে দিতে হয় সেই ক্ষেত্রে। এখন এই রিইনফোর্সমেন্টটা আসলে দিবা কোথায়, সেটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। যেহেতু আমরা আগেই বললাম যেটা হচ্ছে ক্যান্টিলিভার পার্টের মতো কাজ করবে, তাহলে রিইনফোর্সমেন্টটা কোথায় আসবে, বটম। সো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের বটম বার। এখন আমরা যদি আমাদের এক্সটেরিয়র যেটা আছে সেটার ট্রান্সভার্স বিমটা চিন্তা করি, সেম কনসেপ্টে আমরা যেটা করতে পারি যে আমাদের এই 2.45 ফিট যেটা উইডথ আছে সেইখানে আমাদেরকে বটম রিইনফোর্সমেন্ট দিতে হবে। সো এক্সটেরিয়র কলামের জন্য আমরা আগে দেখলাম যে কিভাবে 2.45 আসে। আচ্ছা, তোমরা বোধহয় কেউ একজন কথা বলতেছো, একটু মিউট করে নাও। নাম কি? আশা। আচ্ছা, তো এটার ক্ষেত্রেও আমরা যদি কিউ ইউ বের করতে চাই, আমাদের এখানে টোটাল লোড আসতেছে হচ্ছে হলো 304 কিপ। সো আমরা যদি 8.25 পার ফিটে কতটুকু লোড কাজ করতেছে এটা বের করতে চাই, ইজিলি করতে পারবো যে 304 ডিভাইডেড হচ্ছে হলো 8.25 ফিট আমাদের এদিকে যে উইডথ আছে। সো এটা কি ফিটে আসলো, এবং আমরা যদি এটাকেও সাইড থেকে দেখি, সাইড থেকে দেখলে আমরা দেখবো হচ্ছে হলো এরকম একটা
শর্ট ডিরেকশনে। সো এটারও যখন ডিফরমেশন দেখবো, ডিফরমেশনটা হবে এরকম ক্যান্টিলিভার পার্ট। সো এটার জন্য আমাদের মোমেন্ট হবে হচ্ছিল ডাব্লিউ ইন্টু এল স্কোয়ার বাই 2। সো ডাব্লিউ ইন্টু হচ্ছিল এল স্কোয়ার ডিভাইডেড হচ্ছিল 2, এবং কথা হচ্ছিল এল কত। সো এল আমরা আগে যেরকম দেখছি যে এই কলামের ফেস থেকে বা এখান থেকে এই পর্যন্ত, সো যেহেতু এই ভিউটা আমরা দেখতেছি, এখানে দেখবো হচ্ছিল এই ফেস থেকে এই ডিস্টেন্সটা। সো এই ডিস্টেন্সটাও আগের মতোই আমাদের 3.29 ফিট, যেটা আগে বের করছিলাম একই জিনিস। তো এখানে কি ফিটে আসলো, এবং পুরো যে ট্রান্সভার্স বিমটা আছে, এই পুরো ট্রান্সভার্স বিমের যেহেতু উইডথের উপরে এই মোমেন্টটা কাজ করতেছে, আমরা পার ইউনিট লেন্থ কত সেটা বের করব। তো এটা হচ্ছিল 81 কি ফিট পার ফিট আমাদের মোমেন্ট আসলো। তো আগের বারের মোমেন্টটা আমাদের কত আসছিল দেখো, আগের বারের মোমেন্টটা আসছিল প্রায় 87 এর মতো। তার চেয়ে এটা কি কম না? তো তার চেয়ে যেহেতু কম আছে, আমরা কি বলতে পারি যে ওইখানেও আসলে মিনিমাম রিইনফোর্সমেন্টটাই গভর্ন করবে? জি স্যার। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, জি কথাবার্তা স্যার। বললাম এটা। সো বাই ইন্সপেকশন আমরা বললাম যে এটা আসলে মিনিমাম রিইনফোর্সমেন্টটাই গভর্ন করবে। তুমি বের করতে পারো এএস এর ভ্যালু সব বের করতে পারো, কিন্তু এটা আসলে দরকার নেই, আলটিমেটলি এটাই গভর্ন করবে। সো এখান থেকে আমাদের আবারও একই জিনিসই আসলো, সব জায়গায় দেখো যে এই মিনিমাম রিইনফোর্সমেন্টে আসলে গভর্ন করতেছে, ফ্লেক্সার গভর্ন করতেছে না। তো তো স্যার যাই হোক, হ্যাঁ যেহেতু এক্সটেরিয়রে স্যার মোমেন্ট বেশি আসবে তাই না? মোমেন্ট বেশি আসলে ইন্টেরিয়রে। হ্যাঁ ইন্টেরিয়রে, সরি ইন্টেরিয়রে যেহেতু মোমেন্ট বেশি আসবে, তাহলে স্যার ওইটাই স্যার আমি ওটা দিয়ে ডিজাইন করতে পারতাম না এক্সটেরিয়র কলামটা? কথা একই, কথা একই, কিন্তু ওই যে সমস্যা হচ্ছিল যে তুমি আহ এইখানের যে উইডথটা এবং এখানের যে উইডথটা, দুটা তো ভিন্ন, এবং এখানে লোডও ভিন্ন, তাই না? তো তুমি অ্যাটলিস্ট ক্যালকুলেশন করে দেন বলতে হবে যে তুমি ওইটার জন্য ডিজাইন করবে, কারণ এখানে 480ও ভিন্ন, আবার এখানে উইডথও ভিন্ন, তাই না? 304 আর হচ্ছিল 2.45। তো তুমি এইখানে ওটা তো স্যার যখন, বেশি আছে তাই না? যেহেতু ইন্টেরিয়রটাতে বেশি আছে উইথ তো আর লোডও। কিন্তু উইডথ বেশি থাকলে কি তার পার ইউনিটটি কমে যাওয়ার কথা না? ও স্যার ঠিক আছে। ঠিক আছে, সো কম্বিনেশন ঠিক আছে, তুমি যেটা বলছো এটা ধরো সে হচ্ছে হলো এটা যদি 480 হতো, তাহলে চিন্তা করো তো কি হবে, কোনটা গভর্ন করবে? এটা সরাসরি বলাটা একটু টাফ হয়ে যাবে, জি ঠিক স্যার। আছে? সো বেটার হবে তুমি ক্যালকুলেট করে নাও। আচ্ছা, তাহলে এখানে মোমেন্টটা বের করে আমরা দেন বললাম। তো এটা হচ্ছে মোটামুটি কম্বাইন্ড ফুটিং এর পুরোপুরি যে রিইনফোর্সমেন্ট গুলো লাগে সেগুলো। তো এটার একটা ডিটেইলিং এখানে দেখাতে হবে, এবং তোমরা অলরেডি জানো যে আমাদের ডেভেলপমেন্ট লেন্থ গুলো চেক দিতে হয়। সো f/20 √xc ইনটু বার ডায়ামিটার। আমাদের সব ক্ষেত্রেই মোটামুটি 5 নাম্বার বার আমরা ইউজ করছি, তাহলে 34.2 ইঞ্চি হচ্ছে হলো ডেভেলপমেন্ট লেন্থ। এখন এটা হচ্ছে লং ডিরেকশনের যে রিইনফোর্সমেন্ট গুলো বের হয়েছিল সেটা নাম্বার 5 4 ইঞ্চ সেন্টার টু সেন্টার। আর শর্ট ডিরেকশনে আমরা ওই যে ট্রান্সভার্স বিম গুলো ডিজাইন করলাম এতক্ষণ, সেই ট্রান্সভার্স বিম যতটুকু অংশ, সেই অংশের মধ্যে শুধুমাত্র রিইনফোর্সমেন্ট গুলো দিব, ঠিক আছে? তো এটা হচ্ছে লং রিইনফোর্সমেন্ট, আর এটা হচ্ছে শর্ট রিইনফোর্সমেন্ট, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এখন যদি তুমি ডেভেলপমেন্ট লেন্থ চেক করতে যাও, দেখো যে প্রতিটা ডেভেলপমেন্ট লেন্থ কত। এটা এলডি হচ্ছে 29 আসছে ফ্রি যে লেন্থটা এখানে, আর এগুলো হচ্ছিল 36 আসে। তো এটা এলডি আমাদের আসছিল হচ্ছিল 34, আর এখানে ফ্রি লেন্থ আমরা পাচ্ছি এই ফেস থেকে হচ্ছে 29। তো আমি অ্যাসিউম করে নিলাম যে এটা মোটামুটি এটার কাছাকাছি। এখন তুমি যদি মনে করো যে না তুমি আরো প্রিসাইজ ডিজাইন করবা, সেই ক্ষেত্রে তুমি যেটা এখন করতে পারো যে লং রিইনফোর্সমেন্টটাকে নাম্বার 4 দিয়ে ডিজাইন করতে পারো। পরীক্ষার জন্য আমি তোমাদেরকে এখন বলবো যে অত প্রিসাইজ ডিজাইনের দরকার নেই, আমি অ্যাপ্রক্সিমেটলি এলডি বললাম যে 29 ইঞ্চি আর 34 ইঞ্চি কাছাকাছি, ঠিক আছে? কারণ আমরা এখানে সবসময় আসলে বুক প্রোভাইড করবো, ঠিক আছে? সো বোঝা গেছে এটা? এটা হচ্ছে হলো আমি যতবারই তোমাদেরকে ক্লাসে বুঝাই না কেন, তোমাদের যেটা করতে হবে হাতে কলমে নিজে একটু করতে হবে। সো নেক্সট ক্লাসে তোমাদের কাজ হচ্ছে হলো পুরো কম্বাইন্ড ফুটিংটা নিজে হাতে করবা, ঠিক আছে? নেক্সট ক্লাসে
কম্বাইন্ড ফুটিংটা হাতে করবা, হাতে করে কোনো প্রবলেম থাকলে আমাকে বলবো, আমি ক্লাস শুরু করব তার আগে তোমাদের প্রবলেম সলভ করে দিব। এটা পরের জন্য জমায় রেখে কোনো লাভ নাই। আর আরেকটা জিনিস হচ্ছে হলো, তোমাদের এখানে আমি একটা ঠিক অ্যাসাইনমেন্ট না, আরেকটা অঙ্ক এখানে দিয়ে রাখছি, এইটাও সাথে সাথে করার চেষ্টা করবা। এখানে এটা অন্য একটা বই থেকে নেওয়া, এখানে মোটামুটি রিইনফোর্সমেন্ট ডিজাইনটা করে দেওয়া আছে, মানে রেজাল্ট সহই আছে। তো তোমাদের সাথে রেজাল্ট হয়তো বা 100% নাও মিলতে পারে, কারণ এটা অন্য একটা বই থেকে করা আছে, সেখানে তারা স্পেসিং টেসিং তাদের মতো করে ইউজ করছে। নিলসনের বই একটু ভিন্ন থাকে, ওই যে মিনিমাম রিইনফোর্সমেন্ট এগুলো। তো এটার সাথে 100% মিলবে জিনিসটা এরকম না, বাট এই বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স ডায়াগ্রাম এগুলো জেনারেলি একই রকম হওয়ার কথা। তো এই অঙ্কটা তোমরা নিজেরা বাসায় করবা, করে আমাকে ফিডব্যাক দিবা। এটা নেক্সট উইকে না দিলে পরের উইকে দাও, সমস্যা নেই। But এক্সাম্পল পাসের মতোই তো এটা নাকি? বুঝি নাই। মানে এক্সাম্পল পাসের মতোই তো স্যার এটা নাকি, নাকি ভিন্ন কিছু আছে? না, ভিন্ন বলতে এখানে দেখতেই পাচ্ছ যে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা একটু ভিন্ন, এদিকে লেফট সাইডে একটু রয়ে গেছে 2 ফিট। আগে একদম এই প্রপার্টি লাইনটা এখান থেকে ছিল, তাই না? এখানে প্রপার্টি লাইনটা ছিল, এটা একটু এদিকে এক্সটেন্ড করছে আর কি। একই রকম, একই রকম, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স ঠিক আছে, আচ্ছা। স্যার